কেমন আছেন সবাই? দুঃখিত, কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। আজকে যে গল্পটি নিয়ে এসেছি এটির নাম হচ্ছে কক্সবাজারের সেই ৬ নাম্বার রুম। লিখেছেন আহনাফ হোসেন মুশফিক। এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়তে ওনার প্রোফাইলটি ভিজিট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শুয়ে শুয়ে ফোনে ফেসবুক চালাচ্ছি। ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, আর কয়েকদিন মাত্র ছুটি আছে। তারপরেই আবার সেই ক্লাস শুরু হয়ে যাবে। সবাই ডিসেম্বরের ছুটিতে ঘুরতে যায়, কিন্তু অতিরিক্ত ভিড় থাকার কারণে আমি কোথাও যাইনি এবার। হঠাৎই আমার সামনে ৪ বছর আগে পোস্ট করা আমারই একটি ছবি আসে, যেখানে আমরা ৩ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। আমার ঘুরতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু ওই ছবিটা দেখে কেন যেন মনে হলো ঘরে থাকতে থাকতে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। গত ২ বছর আমি কোথাও যাইনি, এমনকি নিজের গ্রামের বাড়িতেও না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আশিক আমাকে টেক্সট করলো। কিরে তামিম, কি করছিস? এই তো শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি। আচ্ছা, পাশার ভাইয়ের দোকানে চলে আয়, সবাই আছি ওখানে। তামিম এমনিও ঘরে বসে বোর হচ্ছিল, তাই সে বলে, আচ্ছা ঠিক আছে। বিছানা থেকে উঠে সোজা চলে গেলাম পাশা ভাইয়ের দোকানে। সেখানে আতিক ও আশিক রয়েছে। হট করে সবাইকে দেখে মনে পড়ে গেল সেই কক্সবাজার ট্যুরের কথা। আসলে আতিক দেশের বাইরে থাকে, অনেক দিন পর এলো দেশে, আর তাই অনেক দিন পর সব বন্ধুরা আবার একত্রিত হলো। চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডাটা বেশ জমে উঠল। গল্প করতে করতে এক পর্যায়ে তামিম বলল, আচ্ছা দোস্ত, অনেক দিন পর একসাথে হলাম। মনে আছে আগে আমরা সবাই মিলে কত জায়গায় ট্যুরে যেতাম? আতিক বলে উঠল, হ্যাঁ রে, খুব মিস করি সেই দিনগুলো। চল তাহলে আরেকটা স্মৃতিচারণ করে আসি। মানে? সবাই অনেকদিন পর একত্রিত হয়েছি, আবার কবে না কবে হই বলা তো যায় না। চল কক্সবাজার থেকে একটা ট্যুর দিয়ে আসি। এই সময় ওখানে তো অনেক ভিড় হবে। আরে আমরা দূরে কোনো হোটেল নিব নে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। সবাই যাওয়ার জন্য রাজি হয়। তারা ঠিক করে আগামীকাল রাতের গাড়িতে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন গাড়ি রাত ১২টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৬টায় তাদের বাস কক্সবাজারে এসে পৌঁছায়। তারা নেমে প্রথমেই একটা হোটেল খুঁজতে থাকে, কিন্তু অতিরিক্ত মানুষ হওয়ার কারণে কোনো হোটেলই খালি ছিল না। তামিম হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ১২টা বেজে গিয়েছে, কিন্তু তারা কোনো হোটেল পায়নি। তখনই আশিক বলে উঠল, আরে দূর, এই সমস্যার জন্যই আসতে চাই না। এখন কোথায় যাব বলতো? আশিকের চিৎকার চেঁচামেচি শুনে এক সিএনজি চালক তাদের কাছে এসে বলল, স্যারেরা কি হোটেল খুঁজতেছেন থাকবার লাইগা? আশিক লোকটার দিকে তাকিয়ে বলল, আমার বাপের একটা পুরনো হোটেল আছে, সেইখানেও সব রুম ভইরা গেছে, কিন্তু একটা রুম খালি আছে। আপনারা যদি একটু বেশি টাকা দেন তাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। কথাটি শুনে সবাই একে অপরের দিকে তাকায়। তখন তামিম বলে ওঠে, আচ্ছা চলেন, আমাদের এখন আর কিছু করার নেই। গাড়িতে উড়েন, লইয়া যাই। প্রায় ৪০ মিনিট পর তারা একটা দোতলা পুরনো বাড়ির সামনে এসে থামে। পুরনো একটা বোর্ডে লেখা হোটেল মারিয়া। হোটেলের ভেতরে ঢুকেই সবাই বুঝল হোটেলটা সম্পূর্ণ বুকিং। আসলেই তা হলো। এক বৃদ্ধ, হয়তো হোটেলের মালিক হবে, সে এসে বলল, কি ব্যাপার, এত লোকজন? আমরা ঢাকা থেকে বেড়াতে এসেছি, কিন্তু হোটেল পাচ্ছিলাম না, তাই আপনাদের এখানে আসা। আমাদের এখানেও তো কোনো রুম নেই, অন্য কোথাও যান। এই কথা শুনে আশিক রীতিমতো ক্ষেপে গেল। মানে কি? আমাদেরকে বলা হয়েছে যে এখানে নাকি একটা রুম খালি আছে, তাই তো আমরা আসলাম। তখনই সিএনজি চালক এসে সে বৃদ্ধ লোকটিকে সাইডে নিয়ে যায়।
তারা কি যেন ফিসফিস করে বলছে। এদিকে আতিক বলে, এখন রুম না পেলে কি যে একটা অবস্থা হবে। দেখি কি হয়। এরপর সেই সিএনজি চালক আবার তাদের কাছে আসে, বলে, স্যার, আপনাদেরকে উপরে একটা রুম দিতেছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? রুমের ভাড়া 800 টাকা, কিন্তু আপনাদের 1500 টাকা দিতে হইব। আমি আগেই কইছিলাম ভাড়া বেশি লাগবে। তখন সেই বৃদ্ধ লোকটি পাশে থাকা একটি লোককে ডাক দেয়, বলে, এই নরেন, 6 নম্বর রুমটা খুলে পরিষ্কার করে দে। হঠাৎই সেই লোকটির মুখে আতঙ্কের ছাপ উঠে যায়। সে বলে, না স্যার, আমি পারুম না, এই কাম আমি করতে পারুম না। বৃদ্ধ লোকটি রাগান্বিত হয়ে বলে, আচ্ছা, লাগবে না তোর পরিষ্কার করা, আমিই করতেছি। ব্যাপারটা দেখে আমরা সবাই বেশ অবাক হলাম, কিন্তু কেউ বেশি পাত্তা দিলাম না, কারণ অবশেষে অনেক কষ্টে একটা রুম পেলাম। আমাদেরকে নিচে বসিয়ে বৃদ্ধ লোকটি সেই রুমটি পরিষ্কার করে নিচে নেমে আমাদের হাতে চাবি দিয়ে দিল, আর ওই লোকটিকে বলল, নরেন, এবার যা, ওনাদের রুমে দিয়ে আয় অন্তত। লোকটি তাও কেমন জানি করছিল, কিন্তু আর নিষেধ করেনি। আমাদের ব্যাগ কাঁধে নিয়ে সে দোতলায় নিয়ে গেল আমাদের। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম। দোতলায় 3টা রুম, অথচ 2 রুমের দরজা একদমই নতুন। আরেকটা রুমের দরজা অনেক পুরনো, কাঠের দরজা। দরজার গায়ে একটা বোর্ড ঝুলছে, যেটার গায়ে লেখা রুম নাম্বার 6। লোকটি আমাদের ব্যাগগুলো দরজার সামনে রেখে দিল, তার মুখে আতঙ্কের ছাপ। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে সেই তখন থেকেই দেখছি, এই রুমের কথা শোনার পর কেমন যেন করছেন, ব্যাপারটা কি বলুন তো? লোকটি কোনো কথা না শুনেই তাড়াতাড়ি করে হেঁটে নিচে চলে গেল। আমরা কিছুই বুঝলাম না। মনে করলাম হয়তো লোকটার মানসিক সমস্যা আছে। এরপর আমরা ভেতরে ঢুকলাম। কেমন যেন এক অদ্ভুত গন্ধ। রুমটাকে মাত্র পরিষ্কার করা হয়েছে, তাও দেখে মনে হচ্ছে কয়েক যুগ ধরে এখানে কেউ ঢোকেনি। আশিক গিয়ে বারান্দার পর্দা সরিয়ে দরজা খুলতেই দেখে কি অপরূপ সুন্দর দৃশ্য। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে। নির্জন নিরিবিলি একটা জায়গা। আমিও আতিক বারান্দায় চলে আসলাম। এই অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। তখনই আতিক বলে ওঠে, আচ্ছা, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? এই হোটেলে শুধুমাত্র আমাদের রুমেই বারান্দা আছে, আর কোনো রুমে বারান্দা নেই। আতিকের কথা শুনে আমরা সবাই পাশে তাকিয়ে দেখলাম, আসলেই এই দোতলা বিল্ডিংয়ে শুধুমাত্র আমাদের রুমেই বারান্দা আছে। স্যার, তখনই সেই নরেন নামের লোকটি এসে ডাক দেয়। পেছনে তাকিয়ে দেখি সে আমাদের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। রুমে ঢোকার আগে আশিক হোটেলের মালিককে কিছু টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতে বলেছিল, তাই সে নিয়ে এসেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এত তাড়াতাড়ি সকাল ঘনিয়ে দুপুর হয়ে গেল। নরেন খাবারটা দিয়েই তড়িঘড়ি করে চলে গেল। সমস্ত চিন্তা মাথা থেকে বাদ দিয়ে খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। হঠাৎই আমার ঘুম ভাঙল সমুদ্রে জোরে জোরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 3টা ছুঁই ছুঁই করছে। দুপুরবেলা শুয়ে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। আশিক ও আতিক শীতে কাচুমাচু হয়ে ঘুমাচ্ছে। আমি একটু রাতের আবহাওয়া উপভোগ করার জন্য বারান্দায় গেলাম। কেমন যেন একটা হিমশীতল বাতাস আমার পাশ কেটে চলে গেল। কি আশ্চর্য ব্যাপার! দিনের বেলা জায়গাটা যেমন না সুন্দর ছিল, এখন ঠিক ততটাই ভয়ঙ্কর লাগছে। হঠাৎ তখনই আমি খেয়াল করলাম কোনো এক আবছা ছায়া বিচ থেকে সমুদ্রে নামছে। কি ব্যাপার, এত রাতে সেখানে কেন? এত নির্জন একটা জায়গা। আমি আশেপাশে তাকালাম, না, আশেপাশে তো কোনো প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। তাহলে সে কে? ভালো করে খেয়াল করলাম, তার চুল লম্বা দেখা যাচ্ছে, অর্থাৎ সেটি কোনো মেয়ে হবে। কিন্তু সে পানিতে নামছে কেন?
তখনই কেউ একজন আমাকে পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখে। ভয়ে হালকা করে চেঁচিয়ে উঠি, তাকিয়ে দেখি আশিক। কিরে দোস্ত, কি করছিস সেখানে? এখানে বাতাস খেতে আসছিলাম, কিন্তু দেখ ওই মেয়েটা এত রাতে কেন পানিতে নামছে বলতো? কই? এ কি? আমি তাকিয়ে দেখলাম সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে একটা জায়গা থেকে চলে যেতে পারে? আরে দোস্ত, বিশ্বাস কর, ওখানে একটা মেয়ে ছিল এতক্ষণ। পাগল হয়েছিস? এই কুয়াশার রাতে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে যদি কেউ থেকেও থাকতো, তাহলে তাকে কি এখান থেকে দেখা সম্ভব নাকি? আয় শুয়ে পড়, কাল সকাল সকাল ঘুরতে বের হব। আমিও ব্যাপারটাকে আমার মনের ভুল ভেবে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়লাম। সারাদিন বেশ মজা করলাম। রাতে ফিশ বারবিকিউ খেতে খেতে রাত প্রায় 11টা বেজে গেল। সুগন্ধা সি বিচে রাত 11টা কিছুই না, কিন্তু আমাদের হোটেল যেখানে ছিল সেই জায়গাটা অনেক নির্জন হওয়ার কারণে সেখানে রাত 11টা মানে অনেক রাত। আমরা একটা সিএনজিতে করে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। অন্ধকারে আমরা সিএনজিতে একজন আরেকজনকে দেখতে পারছিলাম না। চালক কোনোরকম লাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছিল। অবশেষে আমরা হোটেলে পৌঁছালাম। পৌঁছে দেখি নরেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ঢোকার সাথে সাথে সে মেইন গেট লাগিয়ে আমাদের বিদায় দিয়ে চলে গেল। আমরা সবাই শুয়ে আছি। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আশিক নেই। কয়েকদিন আগেই ওর এঙ্গেজমেন্ট হয়েছে, হয়তো বারান্দায় দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলছে। এরপর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি। চোখগুলো ঘুমে একদম লেগে আসছিল। কোনোরকম চোখগুলোকে হালকা করে খুলে ওয়াশরুমে যাই। ফ্রেশ হবার পর হাত ধোয়ার জন্য খেয়াল করি আয়নায় রক্ত দিয়ে লেখা, লিভ মি অ্যালোন, অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও। চোখ রগড়ে দেখি সেখানে কিছুই নেই। এরপর আমি আশিককে খোঁজার জন্য বারান্দায় গেলাম, কিন্তু সেখানেও নেই। এরপর আমি আবারও ঘন কুয়াশার মধ্যে দেখতে পেলাম সেই মেয়েটিকে, কিন্তু এবার যেন মেয়েটি আমার দিকে ফিরে রয়েছে। অন্ধকারেও তার চেহারা আমি বুঝতে পারছি। বড় বড় লাল টুকটুকে চোখ, কেমন যেন এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি দিয়ে রয়েছে। আমি এটা দেখে এক দৌড়ে বিছানায় আতিকের কাছে এসে ওকে ঘুম থেকে ডাকলাম, আতিক ভাই উঠে দেখ, ওই মেয়েটা আমাদের দিকে তাকিয়ে আছে। আতিক কোনো রকমের চোখ খুলল। কথার জবাব দেওয়ার আগেই ও যা দেখলো তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সিলিংয়ে একটি কালো জামা পরা মেয়ের ছায়া মূর্তি, যার চোখ দুটো লাল। আতিকের দিকে তাকিয়ে অদ্ভুত এক শয়তানি হাসা হাসছে মেয়েটি। এটি দেখে আতিক চিৎকার দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। তামিম সাথে সাথেই রুমের লাইট জ্বালিয়ে দেয়, কিন্তু তখন তারা উপরে সিলিংয়ে আর কাউকে দেখতে পায় না। ওরা বারান্দায় যায়, সেখানেও কেউ নেই। তখন আতিক বলে, আশিক কোথায়? এই কথা বলতে বলতেই আশিকের চিৎকার শোনা যায়। তারা দৌড়ে ছাদে গিয়ে দেখে আশিক নিচে পড়ে রয়েছে। ওর পা মোচকে উল্টে রয়েছে। রাতেই আমরা আশিককে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসি। অবশ্য অ্যাম্বুলেন্সের ভাড়াটা সেই হোটেল মালিকই দিয়েছিল। হাসপাতালে আশিক 3 দিন কোমায় ছিল। ওর জ্ঞান ফেরার পর ওর থেকে জানতে পারলাম সেদিন ওর সাথে কি হয়েছিল। ও বলা শুরু করলো, আমি সেদিন রাতে বারান্দায় তোর ভাবিকে কল করছিলাম, কিন্তু কেন জানি বারবার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিল। তাই আমি ছাদে চলে যাই। সেখানে কথা বলতে বলতে এক পর্যায়ে সমুদ্রের দিকে চোখ পড়তেই দেখি একটা মেয়ে পানিতে নেমে যাচ্ছে। আমি একটু অবাক হই। হঠাৎ তখনই আমি আতিকের চিৎকার শুনতে পাই। ফোনটা কেটে পেছনে ঘুরতেই দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা এইসব কথা বলতে বলতেই সেখানে নরেন চলে এলো। সে আমাদের খোঁজ খবর নিতে এসেছে। কথাবার্তা শেষে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নরেন,
বলো তো ওই রুমের রহস্যটা কি? নরেন বলতে চাইল না, তাও আমাদের জোরাজুরির ফলে একসময় সে বলতে রাজি হলো। এই বাড়িটা প্রায় 40-50 বছর পুরনো। তখন এক নবদম্পতি ঘুরতে এসে এই 6 নম্বর রুমে উঠে। পরে এক রাইতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়, আর সেই মেয়ের স্বামী তার গলা টিপ্পা তাকে হত্যা করে। তারপর পলিথিনে ভইরা খাটের নিচের বক্সে ভইরা রাখে। এরপর রুম তালামাইরা চইলা যায়। তারপর সেই মেয়ের সন্ধান করতে করতে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে। আর স্বামীর কাছে মহিলাটির লাশ সম্পর্কে জানতে চাওয়ার পর লোকটি ওই সমস্ত কথা পুলিশকে খুলে বলে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার কি জানেন স্যার? পুলিশ সেই রুমে গিয়ে খাটের নিচে বাক্স থেকে কোনো লাশই দেখতে পায়নি। আর এরপর থেকে ওই রুমে যারাই উঠছে তাদের সাথে একই রকম খারাপ কিছু না কিছু ঘটেছে। আর এর জন্যই আমাদের হোটেলে ওই রুমটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েক বছর পর এই হোটেলটিকে সুন্দরভাবে সাজানো হয়, কিন্তু ওই রুমটিকে তখনও কেউ খুলে নাই। এই সমস্ত কথা শোনার পর তামিম মনে মনে বলে, হয়তো জীবনে অনেক কিছুর সম্মুখীন হব, কিন্তু কোনোদিন কক্সবাজারের সেই 6 নম্বর রুমের কথা কখনোই ভুলব না। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the